প্রিয় লিসেনার্স, চলুন ঘটনাতে চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নওশীন। উনি বগুড়া জেলার সদর উপজেলাতেই থাকেন। খুবই মর্মান্তিক একটি ঘটনা। এই ঘটনাটি আমি পড়ার পর আমি এই নওশীন আপুর সাথে ওনার দেয়া নাম্বারে যোগাযোগ করে কথা বললাম। আসলে সত্যি কি বলবো, আপনারা এই ঘটনাটি শোনার পর বুঝতে পারবেন যে কতটা ভয়াবহ ঘটনাটি। চলুন মূল ঘটনাতে যাই। মূলত এই ঘটনাটি ঘটেছিল ওনার খালামণির সাথে। আর এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী এই নওশীন আপুর নানা, নানি, নওশীন আপুর আম্মু, অনেকেই। ঘটনাটির সাল 1979 বা 80 এরকম হবে আর কি, এতটুকু জানিয়েছেন নওশীন আপু। এক্সাক্ট সালটা বলা মুশকিল, তো উনি বলেছেন এরকম সাল একটা হতে পারে আনুমানিক। তো ওনার বড় খালা তখন ক্লাস 7-এ পড়েন। তখন খালার বয়স 14 কি 15 হবে। বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার বটতলা নামক জায়গা থেকে কিছুটা দূরে বাড়ি ছিল তখন তাদের। তো বটতলা থেকে বাড়িতে হেঁটে যেতে বড়জোর সময় লাগতো 1 মিনিটের মতো। তখন কালী পূজার সময় ছিল। একদিন স্কুল থেকে ফেরার পথে এক প্রতিবেশীর থেকে ওই বটতলায় পূজার কথা শুনে এই খালামণি উনি চিন্তা করেছেন যে সে পুজো দেখতে আসবে। তো উনি কোনো রকম খাওয়া দাওয়া বাড়ি থেকে করেই পুজোর আয়োজন দেখতে যাওয়ার জন্য তার মায়ের কাছে বায়না ধরে। এখন মেয়ে যাবে ওখানে, এই নওশীন আপুর নানুই একটু চিন্তা করছিলেন আর কি। তা যাই হোক, খুব করে বায়না ধরেছে, যদিও নিষেধ করেছিলেন যেতে, যে না এভাবে একা একা যাওয়ার দরকার নেই। কিন্তু খালা কোনো কথা না শুনে চলে যান ওই পূজার আয়োজন দেখতে। তো পূজা দেখে সেদিন বিকেলবেলা উনি অল্প সময় নিয়েছিলেন, বেশিক্ষণ সময় নেন নাই, গিয়েছেন, আবার ঠিকঠাক মতো বাড়িতে চলেও এসেছেন। কিন্তু এই খালামণি যখন বাড়িতে আসেন তখন এই নওশীন আপুর নানি খেয়াল করেন যে এই খালামণি উনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তখন নানি জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, তুই খোঁড়াচ্ছিস কেন? এই খালামণির নাম ছিল হচ্ছে গিনি। তো ওইভাবে বলেন যে কিরে গিনি, তুই এভাবে খুঁড়িয়ে হাঁটছিস কেন? তো এই গিনি খালামণি উত্তরে নানিকে বলেছিলেন, তেমন কিছু না মা, ওই পূজার মেলাতে গিয়ে কি যেন একটার সাথে ধাক্কা খাইলাম, কিসের সাথে যে ধাক্কা খাইলাম নিজেও বুঝতে পারলাম না, ভালো করে দেখলামও না। এরপরে আমার পায়ের এই বৃদ্ধাঙ্গুলিতে দেখলাম আঘাত লেগেছে, ভালো করে হাঁটতে পারছি না, পায়ে খুব ব্যথা, এই জন্য খোঁড়াচ্ছি। তো নানি বলবেন আচ্ছা ঠিক আছে, এইভাবে হাঁটাহাঁটি করিস না, একটু দেখে শুনে হাঁটাহাঁটি করবি। জাস্ট এতটুকুই, মানে এটা খুব যে একটা গুরুতর কোনো বিষয় এইভাবে কেউ চিন্তাও করেন নাই। পরের দিন পায়ের ব্যথায় এই গিনি খালামণির জ্বর চলে আসে। কয়েকদিনের মধ্যে অবশ্য সেই জ্বর ভালোও হয়ে যায়। ঘটনাটির শুরুটা কিন্তু আমরা এতক্ষণ বললাম, এবার আসেন ঘটনাটির কেন্দ্রে চলে যাই। এই পায়ের ব্যথায় জ্বরের কারণে 1-2 দিন স্কুল কামাই হলেও পা ব্যথা কমে গেলে আবার উনি স্কুলে যাওয়া শুরু করেন। তখনও কিন্তু পায়ের অবস্থা গুরুতর ছিল না। তো যেদিন উনি স্কুলে গিয়েছেন, তার একজন বান্ধবী দুষ্টুমি করে তাকে হালকা ধাক্কা দিয়েছে। তো পায়ে আগের থেকেই তো একটু ব্যথা ছিল, যার ফলশ্রুতিতে ওই ধাক্কা খেয়ে উনি পড়ে যান, এবং পড়ে যাওয়ার পর আবার ওই ক্ষতযুক্ত বৃদ্ধাঙ্গুলিতেই উনি আবার ব্যথা পেয়েছেন। এখন কিন্তু বাড়ির কোনো ওষুধে আর কাজ হচ্ছে না, ডাক্তারের শরণাপন্ন হতে হলো। ডাক্তার কিছু ওষুধ দিলেও পায়ের আঙ্গুলের অবস্থা ক্রমশই খারাপ হতে লাগলো। একাধারে অনেক ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। এই অবস্থা চলতে চলতে কিছুদিন পর হঠাৎ একদিন গিনি খালামণি স্বপ্ন দেখলেন। স্বপ্নটা ছিল এমন, বিশাল দেহী একজন মহিলা, দেখতে খুবই বিদঘুটে রকমের, কালো, কপালে একটা লাল টিপ, পরনে ছিল কালো শাড়ি, এই শাড়ির আবার ছিল লাল পাড়, চুলগুলো ছেড়ে দিয়ে ওই যে বটতলা যেখানে পূজা হয়েছিল ওই বটতলার ওই বট গাছের উপরে একটা ডালে বসে আছে।
আর সেই অবয়বটি রাগান্বিত স্বরে চিৎকার করতে করতে এই গিনি খালামণিকে বলছেন, কিরে পাপি, চিনতে পারছিস আমাকে? আমি সেই যার চুলের সঙ্গে ধাক্কা লেগেই আজ তোর এই অবস্থা। আমার চুলে পা দিয়ে কাজটা তুই ভালো করিস নাই, তোকে শাস্তি পোহাতে হবে, আমি তোকে ছাড়বো না। আর এর শাস্তি কি জানিস? এর শাস্তি হলো মৃত্যু। তোকে আমি নিয়েই যাব, তোকে আমি বলি দেব। এই বলে ওই মূর্তিটি হা হা করে অট্ট হাসিতে ফেটে পড়ল। খালামণি তো ঘুমের ঘরে জিনিসটা দেখে চোখ খুলে উনি দেখেন যে উনি তার বিছানাতেই আছেন, তার সারা শরীর ঘেমে একদম শেষ, মনে হচ্ছে ঘেমে গোসল হয়ে গেছে একদম। তো এই স্বপ্নটা উনি দুঃস্বপ্ন ভেবেই উড়িয়ে দিলেন। পরের দিন সকালে ওই স্বপ্ন সম্পর্কে এই গিনি খালামণি নানিকে জানান ব্যাপারটা। স্বপ্নটা দেখার পর থেকেই মূলত এই পরিবারে এক কালো অধ্যায়ের সূচনা হয়। কেন জানি ধীরে ধীরে খালামণি বদলে যেতে লাগলেন। উনি মানে কোনো কিছু খেতে পারতেন না, খেতে গেলেই খাবারের উপরে নাকি এক ভয়ানক মহিলার মুখাবয়ব দেখতে পেতেন, আর শুনতে পেতেন একটা শব্দ, মৃত্যু মৃত্যু মৃত্যু, এরকম শব্দ শুনতে পেতেন। একটাই শব্দ বারবার উনি শুনতে পেতেন, আর উনি সেই মহিলার মুখটাই দেখতে পেতেন যাকে স্বপ্নে দেখেছিলেন। বটতলার সেই বট গাছের উপরে বসেছিল। আর ওই খাবার খেতে বসলে শুধু যে ওই মৃত্যু মৃত্যু শব্দটাই শুনতেন বিষয়টা এমন নয়, সেই শব্দের পরে এক অট্ট হাসিও শুনতে পেতেন, যেটা অন্য কেউ শুনতে পেত না। এই কারণে মূলত উনি খাবার খেতে পারতেন না। এদিকে কি হয়, ওনার যেই পায়ের আঙ্গুলে আঘাত লেগেছিল ওই আঙ্গুলে ঘায়ের সৃষ্টি হয়, এবং ঘা বাড়তে বাড়তে আস্তে আস্তে হাঁটু পর্যন্ত চলে আসে। তো এগুলো দেখে আশেপাশের মানুষ এই নৌসিনাপুর নানিকে বলেন যে, মেয়ের তো বাতাস লাগছে, ভালো কবিরাজ দেখাও গিনির মা। এদিকে নানিও কিন্তু সেই অনুযায়ী কবিরাজের খোঁজ করতে থাকেন। প্রথম দিন একজন কবিরাজ এসে খালামণিকে দেখেন। তো কবিরাজ যেই না খালামণির বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল ধরে, তখনই খালামণির ভয়েস চেঞ্জ হতে থাকে। ওনার উপর সেই পিশাচটা ভর করে আর ভয়ঙ্কর শব্দে কথা বলা শুরু করে। কবিরাজ বলে, এই কে তুই? কোথা থেকে ধরেছিস সেই মেয়েকে? আর কি জন্য ধরেছিস? ওর অপরাধ কি? খালামণির গলায় সেই পিশাচ বলে ওঠে, আমি বটতলার ওই বট গাছে থাকি। কালী পূজার দিন আমার পূজার স্থানে আমি যাব, আমি স্নান করে সবেমাত্র চুল বিছিয়েছি, আর এই মেয়ে এসে আমার চুলে পা দিয়েছে। তাই আমি রাগে আমার চুল দিয়েই ওকে ধাক্কা দেই, আর ও পড়ে যায়। ওর শাস্তি কিন্তু এখনো হয় নাই, শাস্তি কেবল শুরু, আর ওর শাস্তি হলো মৃত্যু। এই কথা বলার পর খালামণির ভিতরে থাকা ওই পিশাচ রাগে গজগজ করতে থাকে, এক ধরনের ভয়ঙ্কর শব্দ করতে থাকে। খালামণিকে দেখা শেষে ওই কবিরাজ বাড়ির সকলকে বলেন, আপনাদের মেয়েকে খুবই ভয়ঙ্কর এক পিশাচিনী ধরেছে। এই পিশাচিনী কালী সাধক, ও ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক জানে। আমি আপাতত কিছু পানি পড়া দিচ্ছি, আর তার সঙ্গে কিছু পড়া তেল দিচ্ছি, যেটা ওর সমস্ত শরীরে বিশেষ করে পায়ের অংশে লাগাবেন, আর পানি পড়া দিয়ে 7 দিন গোসল করাবেন। আমি আপাতত বাড়ি বন্ধ করে যাচ্ছি, 7 দিন পর আমি আবার আসব। তো 7 দিন কিন্তু গিনি খালামণি ভালোই ছিলেন। 7 দিন পর আবার আগের মতো উনি অসুস্থ হয়ে যান, বাড়ির কাউকে সহ্য করতে পারেন না। এদিকে এই নৌসিনাপুর আম্মুকে উদ্ভট সমস্ত নামে ডাকা শুরু করে, মানে এই শব্দগুলোর সাথে ওনারা পরিচিত না, অদ্ভুত রকমের শব্দ। এদিকে 7 দিন যায়, 15 দিন যায়, ওই যে কবিরাজের আসার কথা 7 দিন পরে, ওই কবিরাজ আর আসে না। কবিরাজকে একটা সময় খবর দেওয়া হয়। খবর দেওয়ার পর ওই কবিরাজ জানায় যে এই গিনি নামের মেয়েটাকে উনি আর চিকিৎসা করতে পারবেন না। কেন পারবেন না সেটা জানতে চাইলে উনি কিছু বলেন না। এভাবেই অতিবাহিত হয়ে যাচ্ছিল তাদের দুর্বিষহ জীবন। দিনের পর দিন অনেক কবিরাজ আসে, কেউ পানি পড়া, কেউ তেল পড়া, আবার কেউ তাবিজ দিয়ে যেত।
কত শতবার যে ওই বাড়িটা বন্ধ করা হয়েছে, কিন্তু খালামণি পরিপূর্ণভাবে আর ভালো থাকতো না। কয়েকদিন ভালো থাকতো, এরপর আবার সেই আগের মতোই অবস্থা। খালামণির স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। একদিন নাটোর থেকে এক কবিরাজ আসে। উনি আয়না পরানো জানতেন। এই কবিরাজ খালামণিকে আয়নার দিকে তাকাতে বললেন, আর বললেন যে, গিনি, এই আয়নায় তুমি কি কিছু দেখতে পাচ্ছ? সবাইকে অবাক করে দিয়ে গিনি খালামণি বলতে লাগলেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি একটা কবর, আর কবরের পাশে একটা নাম ফলক আছে, সেখানে আমার নাম লেখা, গিনি। কবিরাজ আবার বললেন, দেখো তো মামনি, আবার কি দেখতে পাও? গিনি খালামণি আবার সেই একই উত্তর দিল যে একটা কবর, সেই কবরে একটা নাম ফলক, নাম ফলকে আমার নাম লেখা, গিনি। তৃতীয়বার কবিরাজ আবার বললেন যে, দেখো তো মামনি, আবার কি দেখতে পাও? তখন খালামণি বলল, না, এখন তো আর কিছুই দেখতে পাচ্ছি না। কবিরাজের মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল, খুব চিন্তিত হয়ে পড়লেন। কবিরাজ শুধু এতটুকুই বললেন, আসলে অনেক দেরি হয়ে গেছে, আল্লাহকে ডাকেন, আমার হাতে এখন আর চিকিৎসা করার মতো কোনো বিদ্যা বুদ্ধি নাই, আমার জারি জুরি সব শেষ, এখন আল্লাহ পারেন এই মেয়েটাকে সুস্থ করতে। পরিবারের সকলের তো মন খারাপ হয়ে গেল কবিরাজের এমন কথা শুনে। এরই মধ্যে দিনের বেলা একটা ভয়ানক ঘটনা ঘটে। পরিবারের সবাই বসে আছে বাড়ির বারান্দায়। হঠাৎ করে ধপাস করে একটা শব্দ হয়। এই শব্দের পরে দেখা যায় যে উঠোনের মাঝখানে কোথা থেকে মোটা কালো একটা সাপ যেন ধপাস করে পড়েছে। আর এটা পড়ার পরই ওই সাপটা আবার অদৃশ্য হয়ে যায়। সবাই চিন্তা করছে এই সাপটা মনে হয় আশেপাশে কোথাও চলে গেছে, ক্ষতি করতে পারে। এই চিন্তা করে দ্রুত সাপটাকে খোঁজার চেষ্টা করলেও এই সাপটাকে আর কখনোই পাওয়া যায়নি। সাপটা কোথা থেকে আসলো, হঠাৎ করে উপর থেকে ঠাস করে পড়লো, আবার কোথায় বা হারিয়ে গেল, এটা কিন্তু আর বোঝা যায়নি। তো এরকম করে ছোটখাটো কিন্তু অনেক ঘটনাই ঘটে, যেগুলো বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। এই কারণে ওই সমস্ত ছোটখাটো ঘটনাগুলো নওশিন আপু পাঠান নাই বা বলেন নাই। তো একদিন নানি একটা স্বপ্ন দেখেন। তো স্বপ্নে দেখেন যে এই নওশিন আপুর নানির মুরগিগুলো বাইরে উনি ছেড়ে দিয়েছেন। কোত্থেকে একটা চিল এসে ছো দিয়ে একটা মুরগির বাচ্চাকে নিয়ে গেল। শুধু তাই না, একটা বাচ্চা নিয়ে যাওয়ার পর আবার আর একটা বাচ্চা নিয়ে যাওয়ার জন্য সে দূরে ওত পেতে বসে আছে। নানি পরহেজগার মানুষ ছিলেন, উনি এই স্বপ্নটার অর্থ অনেকটাই বুঝতে পেরেছিলেন। বগুড়াতে যখন চিকিৎসা হলো না, তখন গিনি খালামণিকে নিয়ে নানা ভাই ঢাকাতে যান। যেহেতু খালামণির পায়ের সমস্যা ছিল, তাই উনি হাঁটাচলা করতে পারতেন না। তাই খালামণিকে ডাক্তার দেখিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় কোলে করে নামতে হতো, তাকে কোলে করে নামাতে হতো আর কি। তো যেই না সিঁড়ি দিয়ে নামতে গিয়েছেন নানা ভাই, তখন এই নানা ভাই পেছন থেকে একটা ধাক্কা অনুভব করেন এবং এরপরই উনি পড়ে যান। এটাই যে খুব বড় ক্ষতি হয়েছে বিষয়টা এরকম না, কিন্তু এই ঘটনারই সামান্য অল্প সময় পরেই আর একটা ভয়ানক ঘটনা ঘটে। সেটা হচ্ছে, যখনই ওনারা রাস্তায় বের হয়েছেন, হঠাৎ করে বেশ বড় একটা গাড়ির সামনে ওনারা পড়ে যান। কিন্তু গাড়িটা হার্ড ব্রেক করেছিল, আর কয়েক ইঞ্চি যদি আগাতো গাড়িটা ব্রেক করার পরেও, তাহলে ভয়ঙ্কর একটা ধাক্কা লাগতো, আর ওখানে একদম স্পট ডেথ হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। ওই যাত্রায়ও আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেন। অন্যদিকে এইবার ঢাকার ওই যে ডাক্তারকে দেখাতে এসেছিলেন, ডাক্তার পরবর্তীতে জানিয়ে দেন যে এই মেয়ের চিকিৎসা উনি করতে পারবেন না। কেন করতে পারবেন না? এটা কেমন কথা? অনেক অনুরোধ করার পরেও ডাক্তার এই মেয়েটার কোনো চিকিৎসা করবে না বলে জানিয়ে দেন। ডাক্তার বলেন যে যেই দিন ওই মেয়েটাকে উনি দেখেছেন, ওই রাত্রেই একটা ভয়ানক স্বপ্নেও উনি দেখেন। স্বপ্নের মধ্যে উনি দেখেন খুবই রাগান্বিত একজন ভয়ানক মহিলা, কালো কুচকুচে চেহারা। এই মহিলাটি ডাক্তারকে বলছে যে বগুড়া থেকে যেই মেয়েটা এসেছিল, এই মেয়ের যদি তুই চিকিৎসা করিস,
তুই তো শেষ হবি, তোর বংশকে আমি নির্বংশ করে দেব। প্রথমে তোকে মারবো, তারপর তোর ছেলেকে মারবো, তারপর আর যারা আছে তাদেরকে মারবো। সুতরাং এর চিকিৎসা করবি না। ডাক্তার এই ধরনের স্বপ্ন দেখার পর উনি এই কারণেই এই গিনি খালামণির চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করেন। একজন ডাক্তার এই ধরনের স্বপ্ন দেখে উনি অপারগতা প্রকাশ করবেন, বিষয়টা খুবই অন্যরকম হলেও এটাই সত্য। এইভাবে কেটে যাচ্ছিল দিন। দীর্ঘ 11টি মাস কেটে যায়। খালামণি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন। ধীরে ধীরে উনি একদম বিছানা থেকেই আর উঠতে পারেন না, একদম শয্যাশায়ী হয়ে যান। প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। কালী পূজার মানে পরবর্তী কালী পূজার 6 থেকে 7 দিন আগে গিনি খালামণির অবস্থা আরো খারাপ হয়ে যায়। গিনি খালামণি ঘরের আশেপাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো রঙের সাপ দেখতে পেতেন, যে সাপটা অন্য কেউ দেখতে পেত না। সাপ দেখার পর উনি চিৎকার করতেন, সাপ সাপ সাপ। আশেপাশের লোকজন চলে আসতো, কিন্তু অন্য কেউ সাপ দেখতে পেত না। আর এদিকে উনি তো খেতেও পারতেন না। খেতে না পেরে আস্তে আস্তে তার শরীর শুকিয়ে একদম জীবন্ত কঙ্কালের মতো হয়ে যায়। এর মাঝে চলে আসছে কুরবানির ঈদ। কুরবানি ঈদের আর মাত্র 2 দিন বাকি। তো খালামণির জন্য এই নৌসিনাপুর নানা লুকিয়ে লুকিয়ে কাঁদতে কাঁদতে ওনার চোখের কোনায় ঘা হয়ে গিয়েছিল। মানে এতটা কান্নাকাটি উনি করেছিলেন। নানার কান্না করা দেখে এই গিনি খালামণি বলতে লাগলেন, আব্বা আর মাত্র 2 দিন, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে, কান্না করেন না। ঈদের 2 দিন আগেই ছিল কালী পূজা। যেদিন কালী পূজার বলিদান হয় ঠিক ওই দিন খালামণি নানা ভাইকে বলতে লাগলেন যে, আব্বা রান্নাঘর থেকে বটি নিয়ে আসেন তো। তো নানা ভাই উত্তরে বললেন, কেন মা, বটি দিয়ে কি করবা? তখন গিনি খালামণি বললেন, বটি নিয়ে এসে আমাকে আপনি বলি দেন, আমার খুব কষ্ট হচ্ছে, আর বাঁচতে ইচ্ছে করছে না। তার কথা শোনার পর বাড়ির সকলে বুঝতে পারেন ভয়ানক কিছু একটা হতে যাচ্ছে। তখন সবাই মিলে কোরআন তেলাওয়াত করা শুরু করেন, কিন্তু লাভ হয় না। শেষ পর্যন্ত সেই ভয়ঙ্কর পিশাচিনীটাই সফল হয়। খালামণির মৃত্যু হয়। মারা যাওয়ার আগে খালামণি প্রচন্ড কষ্ট পেয়েছিলেন। মারা যাওয়ার আগে একটা কথা বলেছিলেন নানা ভাইকে, সেটা হচ্ছে, আব্বা কাজলকে যেন কখনো পানিতে নামতে না দেয়া হয়। এই কথাটা কেন বলেছিলেন সেটা আর জানা যায়নি। এই কাজল হচ্ছে এই নওশিন আপুর আম্মু। এটি ছিল ঘটনা। এই ঘটনায় যে নামগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই আসল নাম, কোনো ছদ্মনাম নয়। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনারা শুনলেন, খুবই মর্মান্তিক একটি ঘটনা। এই ঘটনাটির নাম আমরা দিয়েছি গিনি। এই ঘটনাটির শিরোনামের মাধ্যম দিয়েই এই গিনি খালামণি বহুদিন আমাদের সকল লিসেনারের মধ্যে বেঁচে থাকবেন ইনশাল্লাহ। তিনি মৃত্যুবরণ করেছেন। আর যেই পিশাচিনীটা এই একটা ঘটনার কারণে তাকে এমন শাস্তি দিল, আল্লাহ তাআলা তার হেদায়েত দান করুন। শুধু এই দোয়াটাই করব। আর এই ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, এই ধরনের বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ড, ভিন্ন ভিন্ন ধর্মের যেগুলো রয়েছে, এইগুলোতে আসা যাওয়ার সময় অনেকগুলো ব্যাপার আমাদের কিন্তু খেয়াল করতে হয়। কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী জিনেরা রয়েছে, তারা ওই ধর্মের অনুসারী। আমাদের নিজেদের অজান্তেই যখন তাদের কোনো সমস্যা হয়ে যায় তখন কিন্তু তারা আক্রমণ করে। শুধু তাই না, মুসলিম ধর্মের অনেক জিনেরাও কিন্তু তাদের সামান্য কোনো একটা সমস্যা হলেই, যার কারণে সমস্যা হয়েছে, তাকে আক্রমণ করে, তাকে হত্যা করে, তার পরিবারেরও ক্ষতি করে। এই ধরনের ঘটনা আমরা অনেক সময় পেয়েছি, আপনাদের সামনে উপস্থাপন করেছি। এগুলোতে আসলে মানুষের কি দোষ বলেন? সে কি জেনে বুঝে করেছে? কয়টা লোক জেনে বুঝে করে? তারপরেও এই ধরনের বিপদ আপদ অনেক সময় চলে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আর এদের অন্তরে দয়া দিন, যাতে করে মানুষের উপর এরকম জুলুম তারা না করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ নওশিন আপুকে।
আপনি এই ঘটনাটি আফনান দ্য হরর ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য পাঠিয়েছেন। আপনার খালামণি এই গিনি ঘটনার শিরোনামের মাধ্যম দিয়েই আমাদের মধ্যে বেঁচে থাকবেন ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের 113তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আসসালাম। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স 113তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম লিটন আকন্দ। উনি নটরডেম কলেজ ময়মনসিংহ শাখার 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আর ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার 9 নং রানাগাছা ইউনিয়নের শেহরাতলি গ্রামে। মূলত এটা ওনার নানি বাড়ি আর কি। উনি মূলত ময়মনসিংহতেই থাকেন। ছুটিতে গ্রামের বাড়িতে এসে নানির কাছ থেকে উনি একটি ঘটনা সংগ্রহ করেন। মূলত এই ঘটনাটির দুটি পার্ট রয়েছে, দুটি পার্ট মিলে একটি ঘটনা। আর মূল ঘটনাটি নানির সাথে ঘটে যায়। তো চলুন ঘটনাটি শুনে আসি। ওনার নানির নাম সুফিয়া। তো মূল ঘটনা যেটি, সেটি ঘটেছিল প্রায় 50 বছর আগে। নানির বয়স তখন 16-17 বছর। ওনার বিয়ের 2 বছর হয়ে গেছে। আগে কিন্তু মোটামুটি 13-14 বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, গ্রাম অঞ্চলে বেশি আর কি এই ঘটনাটি হতো। তো এই শেহরাতলি গ্রামে ওনার বিয়ে হয়েছে। আর ওই সময় এই লিটন আকন্দ ভাই, ওনার মায়ের জন্ম হয়েছে। ওনার মায়ের নাম হচ্ছে লিলি বেগম। তখন এই লিটন আকন্দ ভাইয়ের মায়ের বয়স 1 বছর হয়েছে। আর ওই সময় যে নানা বাড়িটা ছিল, মানে লিটন আকন্দ ভাইদের লিটন ভাইদের যে নানা বাড়িটা ছিল, তো ওই নানা বাড়ির পেছনের দিকে আড়া বা জঙ্গল ছিল, এবং ওইটা পেরিয়ে আবার ছিল একটা খাল। আবার বাড়ির সামনের দিকটা ছিল আবার কাঁচা রাস্তা। তো ঘটনাটি যখন ঘটে তখন শীতকাল ছিল, মাসের নামটা মনে করতে পারেন নাই। তখন বাড়িতে একটা ছাগল ছিল। সকালবেলা মানে একদম ভোরের দিকে ছাগলটাকে ছেড়ে দেওয়া হতো, আর সন্ধ্যার দিকে ছাগলটা এমনিতেই বাড়িতে ফেরত আসতো। সারাদিন ঘুরে টুরে ঘাস টাস খেত আর কি। আর ওই সময় তো মানুষজন খুব কম ছিল, আর ঘাস ছিল প্রচুর। এক জায়গায় বেঁধে রেখে খাওয়ানোর দরকার হতো না, ছাগল ঘুরে ঘুরে খেত। আবার সন্ধ্যার দিকে যেহেতু চলে আসতো, এটা নিত্যদিনের একটা কাজ ছিল। একদিন কি হয়, সন্ধ্যা হয়ে যায় তবু ওই ছাগলটা বাড়িতে ফেরত আসছে না। তখন এই ছাগলটার জন্য চিন্তা হলো। বিশেষ করে ওই সময়ে এই লিটন আকন্দ ভাইয়ের নানি ছিল, নানির শাশুড়িও ছিল। ওই সময় এই লিটন ভাইয়ের নানি তারপর তার শাশুড়ি বাড়িতে থাকলেও নানা বাড়িতে ছিলেন না। নানা গিয়েছিলেন পার্শ্ববর্তী একটা জায়গা রয়েছে, নাম হলো নান্দিনা। এই নান্দিনাতে গিয়েছিলেন। যারা ওই এলাকায় আছেন তারা হয়তো ওই জায়গাটা চিনবেন। তো নানির শাশুড়ি তো রান্নার কাজে ব্যস্ত, ছাগলটা যে নেই এটা উনিও খেয়াল করেছিলেন। তখন এই শাশুড়ি মানে নানির শাশুড়ি নানিকে বলেন যে, সুফিয়া দেখো তো ছাগলটা কোথায় গেল, সন্ধ্যা লেগে যাচ্ছে এখনো আসলো না, একটু পরে তো অন্ধকার হয়ে যাবে চতুর্দিকে, দ্রুত দেখো তো কোথায় গেল। তো শাশুড়ির কাছ থেকে এই কথা শোনার পর উনিও তো আসলে চিন্তিত ছিলেন, আসছে না কেন আসছে না কেন। তখন উনি মাথায় কাপড় দিয়ে বেরিয়ে পড়লেন ছাগল খোঁজার জন্য। ছাগল খুঁজতে খুব বেশিক্ষণ সময় আসলে লাগে নাই। মূলত ওই ছাগলটা অধিকাংশ সময় ওই খালের দিকে থাকতো আর কি। ওখানে বড় বড় ঘাস ছিল, তো ওই দিকটাতে থাকতো, ওই দিক দিয়েই ঘাস খেত, দূরে কোথাও যেত না এমনিতেও। আর বাধা না থাকলেও মোটামুটি ওইটুকু জায়গা দিয়ে মানে ঘুরে ফিরে বেড়াতো আর কি। তো যেহেতু ওই খালের ওই দিকটাতে থাকে, উনি ওই দিকটাতে যাচ্ছিলেন। তো ওই দিকটাতে যাওয়ার সময় একটা ছোটোখাটো একটা বাঁশের ঝোপ, জঙ্গল, এই পথটা দিয়ে যেতে হয় খালের দিকটাতে। তো ওই দিক দিয়ে উনি যাচ্ছেন, হঠাৎ করে একটা মিষ্টি রকমের গন্ধটা নাকি এমন ছিল যে পাঁঠার শরীরে এক ধরনের গন্ধ হয়। তো ওই টাইপের গন্ধ, হুবহু ওইটা না হলেও মানে ওই টাইপের একটা গন্ধ এটি ওনার নাকে এসে লাগে। হঠাৎ করে এই ধরনের বিশ্রী রকমের গন্ধ ওনার নাকে আসার পর নানি তো
মানে বমি করে ফেলবেন এমন একটা অবস্থা, অনেক কষ্টে নিজেকে সামাল দিয়ে আবার ওই খালের দিকটাতে উনি যাচ্ছেন। তো উনি গিয়ে দেখেন যে দিব্যি ওই ছাগলটা ওই খালের ওখানে ঘাস খাচ্ছে। তো ওই ছাগলটাতে মানে ছাগলটা তো তার পরিচিত ছিল, দৌড়ে পালাবে না। ছাগলটাকে যখন ধরতে গিয়েছেন, হুট করে ওনার শরীরে একটা গরম বাতাস অনুভব করলেন। বাতাসটা ছিল প্রচণ্ড গরম, মানে এমন গরম যে কেউ যদি চুলার পাশে বসে ওই সময় চুলার গরমটা যেরকম লাগে মনে হচ্ছে ওই রকম একটা দমকা বাতাস, ওরকম গরম একটা দমকা বাতাস ওনার শরীরে এসে লাগলো। ওই সময় শীতকাল ছিল, এরকমের গরম বাতাস কিন্তু তার শরীরে লাগার কথা না। হঠাৎ করে এই ধরনের বাতাস ওনার গায়ে লাগার পর ওনার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। এরপর উনি আর কিছু না ভেবে ছাগলটাকে নিয়ে দ্রুত বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর থেকে শুরু হয় প্রচণ্ড মাথা ব্যথা, আর শরীরটা খুব ভারী হয়ে যায়। কোনোভাবেই উনি শরীরটাকে নাড়াতে পারছিলেন না, মনে হচ্ছে ওনার শরীরের ওজনটা এত ভারী হয়েছে যে উনি নিজের শরীরকে নিয়ে নাড়াচাড়া করতে পারছেন না। রাতের বেলা ভালো করে ঘুমাতে পারেন নাই। সকালবেলা উঠে ওই ছাগলটাকে ছেড়ে দিতে যাবেন আবারও, তখন দেখেন আর একটা মর্মান্তিক ঘটনা। সকলে লক্ষ্য করেন যে গতকাল সন্ধ্যার দিকে যখন ছাগলটা আনা হয়েছিল, ছাগলটা তো সুস্থই ছিল, কিন্তু সকালবেলা দেখা যায় ওই ছাগলটা মরে পড়ে আছে। ছাগলটা মারা গিয়েছে। কেন মারা গেল? সাপে কেটেছিল? না, তেমন কোনো চিহ্ন ছিল না, তেমন কোনো আলামতও ছিল না। মনে হচ্ছে একদম স্বাভাবিকভাবে মারা গিয়েছে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, তাহলে কেন মারা গেল? সে তো অসুস্থও ছিল না। এটা নিয়ে তারা খুব চিন্তিত হয়ে পড়েন, মানে ওইখানে যারা ছিলেন আর কি, পরিবারের সদস্য যারা। আর এরপর থেকে এই নানির আরো বেশি জ্বর হয়। মানে ছাগলটা মারা গেছে, ছাগলটা দেখার পর ওনার জ্বর আরো বেড়ে গেছে। এখন নানা কি করে, নানা তো রাত্রেবেলা ফেরত এসেছিলেন, আর এই যে ঘটনাটা ঘটেছে এটা একদম একটা স্বাভাবিক ব্যাপার মনে করেছেন নানি, এই জন্য কাউকে কিছু বলেনও নাই। তো নানা কি করেছেন, ওই ছাগলটাকে একটা জায়গায় মাটি খুঁড়ে সেখানে কবর দিয়ে দিয়েছেন, বাসার কাছাকাছি আর কি। নানি কিন্তু এই জ্বর থেকে সুস্থ হচ্ছেন না, প্রায় 4 মাস এই জ্বরে ভুগেছেন। জ্বর একটু কমে আবার একটু কমে আবার বাড়ে, এইভাবে 4টা মাস উনি জ্বরে ভুগেছিলেন। এর ভিতর কিন্তু অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল নানিকে, কবিরাজও দেখানো হয়েছিল, কিন্তু কোনো কাজ হয় নাই। নানির শরীর দিন দিন আরো খারাপ হতে থাকে। উনি এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে তখন নানাকে বলেন যে তোমার এক মামা আছে না, সাজু মামা, সে নাকি অনেক বড় কবিরাজ, দ্রুত তাকে ডেকে আনো, আমি আর সহ্য করতে পারছি না, মনে হচ্ছে আমি মরেই যাব। তখন এই নানা বলেন আসলেই তো, এই সাজু মামার কথাটা কেন মনে আসলো না? সাজু মামাকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর পরের দিন বিকেল বেলায় সাজু মামা কিন্তু চলে আসেন। এখানেও ঘটে এক অদ্ভুত ভয়ানক ঘটনা। সাজু মামা যখনই বাড়িতে ঢুকেছেন, ঢোকার সাথে সাথে উনি হুমড়ি খেয়ে পড়ে যাবেন এমন একটা অবস্থা। মনে হলো হয় ওনাকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছে, অথবা ওনার পায়ে কোনো কিছু বেঁধে উনি হোঁচট খেয়েছেন, এরকম একটা অবস্থা। কিন্তু এরকম কোনো কিছুই কিন্তু ছিল না, পিছন থেকে ধাক্কা মারারও কেউ ছিল না, আর উনি কোনো কিছুর সাথে যে হোঁচট খাবেন সেখানে এমন কোনো কিছুও ছিল না। তাহলে হঠাৎ করে এমনটা হওয়ার কারণ? সাজু মামা এই বিষয় নিয়ে কোনো কিছু না বলে উনি সোজা ঘরে চলে আসেন। আর সাজু মামার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে কি ব্যাপার, কি হলো, হঠাৎ করে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো কেন? এই বিষয়ে সাজু মামা কোনো কিছু বলেন নাই, উনি চুপচাপ ছিলেন। মনে হয় উনি কিছু বুঝতে পেরেছিলেন। এরপর কি হয়, সাজু মামা এই নানিকে কোনো একটা কিছু বিড়বিড় করে পড়ে নানির শরীরে উনি ফু দেন। ফু দেওয়ার সাথে সাথে অদ্ভুত ভয়ানক একটা জিনিস সকলে দেখতে পায়। নানি একটা জিনিস অনুভব করে, সেটা হচ্ছে ওনার মাথা থেকে মনে হচ্ছে আস্তে 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 কোনো একটা জিনিস নেমে যাচ্ছে, এবং মাথা আস্তে 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 হালকা এবং স্বাভাবিক হওয়া শুরু করেছে। এতক্ষণ বা এতদিন এই 4 মাস উনি তো শরীর প্রচণ্ড ভারী অনুভব করতেন, মাথা ব্যথা করতো, আর জ্বর তো আছেই। এটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, এবং মনে হচ্ছে উপর থেকে আস্তে আস্তে এটা নিচ দিকে নামছে। আর উপস্থিত যারা আছে তারা একটা ভয়ানক দৃশ্য দেখে। দৃশ্যটা হচ্ছে
এমন যে নানির শরীর থেকে মনে হচ্ছে কালো একটা ধোঁয়ার মতো কিছু একটা বের হচ্ছে, এবং বের হতে হতে পায়ের এই দিকটা দিয়ে বের হয়ে একটা বিড়ালের রূপ ধারণ করলো। এবং ওই বিড়ালটাকে উপস্থিত সবাই, নানি দেখেছেন, নানা দেখেছেন, নানির শাশুড়ি দেখেছেন, সাজু মামা, সবাই দেখেছেন ওই বিড়ালটা যেন কোথায় চলে গেল, এই ধোঁয়া থেকে একটা বিড়ালের অভাব হয়ে কোথায় যেন হারিয়ে গেল। এমন একটা ভয়ানক দৃশ্য দেখার পর সবাই ভয় পেয়েছিলেন। শুধু সাজু মামা ভয় পাননি, তবে উনি বেশ অবাক হয়েছিলেন। এরপর সাজু মামা কোনো কথা না বলেই ইশারাতে এই নানির শাশুড়িকে একটা বড় পানি ভর্তি পাতিল আনতে বলেন। তো নানির শাশুড়ি সেটা এনে সাজু মামাকে দিয়েছেন। তো সাজু মামা ওনার মতো করে কি যেন ওটাতে পড়তে লাগলেন এবং পানিতে ফু দিতে লাগলেন। এরপর 4টা কাগজে আরবি অক্ষরের মতো কি যেন লিখে পাতিলের মধ্যে পানির উপরে উনি রেখে দিলেন। আবার উনি বিড়বিড় করে কোনো কিছু পড়তে লাগলেন। উনি কি পড়ছিলেন এটা অবশ্য আশেপাশের কেউ বুঝতে পারেন নাই, এবং পড়ছেন, বারবার পানিতে ফু দিচ্ছেন। একটা পর্যায়ে দেখা গেল যে ওই 4টি কাগজের মধ্যে 3টি কাগজ পানির নিচে ডুবে গেল, আর একটি কাগজ ভেসে আছে। তারপর ওনার তদবির শেষে উনি গম্ভীর মুখে নানির দিকে তাকিয়ে বলে উঠলেন, সুফিয়া, তোর তো জীবন সংশয়, আল্লাহর অশেষ রহমতে একটুর জন্য বেঁচে আছিস। এরপর উনি আবার বললেন, এই যে দেখছিস একটা কাগজ ভেসে আছে, এই কাগজটা তোর জীবনের এক টুকরো জীবন। এইটাও যদি ডুবে যেত তাহলে নিশ্চিত তুই মারা যেতি, তোর উপর কোনো তদবির করে কাজ হতো না। খুব ভয়ঙ্কর একটা জিনের নজর তোর উপর পড়েছে। তোর সন্ধ্যার দিকে ওই খাল পাড়ে যাওয়াটা একদমই উচিত হয় নাই, আর আমি যদি আরো দেরিতে আসতাম আরো বড় ধরনের ক্ষতি হবার সম্ভাবনা ছিল। এরপর সাজু মামা নানিকে পানি পড়া, তেল পড়া এবং অন্যান্য জিনিস কিছু তদবির আমল দেন, এবং ঘর এবং ওনার শরীরটাকেও বন্ধ করে দেন। এরপর সাজু মামা বলেন, শোন সুফিয়া, তুই ভুলেও ওই খালের দিকে আর যাবি না। তো নানি মানে সুফিয়া নানিও সম্মতি জানান, ঠিক আছে আমি ওই দিকটাতে যাব না। তো সাজু মামা উনি চলে যান ওনার বাড়িতে। বহুদিন পর, প্রায় 4 মাস পর ওই রাতে এই সুফিয়া নানির খুব ভালো ঘুম হয়েছিল। পরের দিন উনি বেশ সুস্থ, তবে শরীরটা দুর্বল ছিল, কারণ 4 মাস উনি অসুস্থ ছিলেন, দুর্বলতা থাকবে এটাই স্বাভাবিক। তবে শরীরটা খুব হালকা, ফুরফুরে। আস্তে আস্তে কয়েকদিনের মধ্যেই উনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যান। এইবার আসি দ্বিতীয় ঘটনাতে, মানে ঘটনার দ্বিতীয় পার্টে। এই ঘটনার পর 4 থেকে 5 বছর কেটে যায়, কোনো সমস্যা হয় না, একদম স্বাভাবিক। এই যে সুফিয়া নানি মানে লিটন ভাইয়ের যিনি নানি, তো এই লিটন ভাইয়ের মায়ের জন্মের 1.5 বছর পর লিটন ভাইয়ের একজন মামা হয়, তার নাম হচ্ছে সুমন মামা। তো সুমন মামার পর আবার একজন হয়, তার নাম সবুজ, মানে সবুজ মামা। এই সবুজ মামার বয়স ছিল তখন 4 বছর। এই সবুজ মামা, তারপর এই লিটন ভাইয়ের আম্মা, আর হচ্ছে সুমন মামা, এই 3 জন কিন্তু পিঠাপিঠি ছিল, মানে তাদের বয়সের ব্যবধান খুব কম ছিল আর কি। একদিন কি হয়েছে, এই 3 জন ওই বাড়ির পেছনে বাঁশঝাড় যেটা রয়েছে ওই দিকটাতে খেলতে গিয়েছিল বিকালের দিকে। তো আমরা চোর পুলিশ খেলি না, একজন পালায় আরেকজন খোঁজে, বা অনেকে পালায় একজন খোঁজে। তো এই চোর পুলিশ খেলে, এই যে গ্রামে অনেকে পলানটুক্কু বলে, পলানো পলানো বলে, এক একটা জায়গায় এক এক শব্দ আর কি। তো তারা কিন্তু 3 জন মিলে এটা খেলছিল। তাই খেলতে খেলতে এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর ওই 3 জনের মধ্যে কিন্তু এই লিটন ভাইয়ের মাই কিন্তু বয়সে বড়, উনি বড় সন্তান। তো উনি কি করেছে, বুদ্ধি করে বলছেন যে চল সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়িতে চলে যাই, এখন আর খেলা যাবে না। যেহেতু বড় বোন, ছোট 2 ভাই বড় বোনের কথা সায় দিল, তারা বাড়িতে চলেও আসলো। সন্ধ্যার পর রাতে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর কি, এটা স্বাভাবিক ঝড় বৃষ্টি ছিল, ওই সময় ঝড় বৃষ্টির সময় ছিল আর কি। তখন এই যে লিটন ভাইয়ের নানা, উনি ওই পাশের একটা বাজারে কাজ করতেন। তো বাজার থেকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে এসেছেন। বাড়িতে আসার সময় উনি একটা ভয়ানক জিনিস দেখতে পান। উনি দেখতে পান ওনাদের ঘরের দরজাটা বন্ধ, কিন্তু দরজার বাইরে
একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তো ওইটাকে দেখার পর নানা জিজ্ঞেস করে, এই কে রে দরজার সামনে, এই কে ওখানে? এটা বলার পর আরো একটা ভয়ঙ্কর দৃশ্য উনি দেখেন। উনি দেখতে পান ওই অবয়বটা ওই বন্ধ দরজার ভিতর দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। নানা তো দৌড়ে ঘরে চলে এসেছেন, দরজায় নক করছেন, তো ভিতর থেকে দরজা খুলে দিয়েছে। উনি হুড়মুড় করে ঘরে ঢুকে এদিক ওদিক খুঁজতে লাগলেন। এদিকে নানি বলছেন, এই কি হয়েছে, এরকম করছো কেন, কি খোঁজো? অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর যখন কিছু পাওয়া গেল না, তখন নানিকে বললেন যে আমি এরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখেছি। ওই জিনিসটা বন্ধ দরজা থাকার পরেও, মানে দরজা বন্ধ থাকার পরেও ওই জিনিসটা ভিতরে ঢুকে গেছে। ভয়ঙ্কর একটা জিনিস, এই জিনিসটা ভিতরে ঢুকলো। আমি চিন্তা করছি ওটা কোথায় লুকিয়ে আছে, তোমাদের কোনো ক্ষতি করলো না তো? এই কথা শোনার পর ঘরের ভিতরে থাকা সবাই তো ভয় পেতে লাগলো। ওনারা কিন্তু দেখেন নাই দরজা দিয়ে কি ঢুকেছে, বা খেয়াল করেন নাই। ওই সময় হারিকেনের আলো ছিল, হয়তো বা খেয়ালও করেন নাই, কিন্তু নানা বাইরের থেকে এই জিনিসটা দেখেছিলেন। ওই রাত্রেই যখন মধ্যরাত হয়ে যায়, রাত আনুমানিক 12টার পরে, তখন এই সবুজ মামার শরীরে জ্বর চলে আসে। এমন জ্বর, মানে খুব কাঁপাকাঁপি শুরু করেছে। কিন্তু এই জ্বরটা অন্যান্য জ্বরের মতো না। জ্বরে কি হয়, মানুষের শরীর গরম হয়ে যায়, মানুষ কাঁপতে থাকে, কাঁথা দিয়ে ঢেকে দিতে হয়। কিন্তু এই জায়গাটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। এই কারণে ব্যতিক্রম, সবুজ মামার শরীরটা প্রচন্ড ঠান্ডা, কিন্তু উনি বলছিলেন যে ওনার শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। কিন্তু শরীরে হাত দিয়ে দেখা যায় এত ঠান্ডা, মনে হচ্ছে বরফের উপর হাত দেওয়া হয়েছে। এত ঠান্ডা কোনো মানুষের শরীর হয় না, অথচ তার শরীর নাকি পুড়ে যাচ্ছে একদম, সবুজ মামা বলছে। তখন অবস্থা যে ভয়ানক দিকে মোড় নিচ্ছে, এটা কিন্তু বাড়ির সকলে বুঝতে পেরেছিলেন। তখন লিটন ভাইয়ের নানি, নানা, তারপর এই নানির যিনি শাশুড়ি, ওই সময় যিনি জীবিত ছিলেন, এনারা তো প্রচণ্ড চিন্তায় পড়ে যান যে এখন কোনো কিছু করতে হবে। কিন্তু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, কি করা যায়? ওই গ্রামের পরেই এই যে নান্দিনা নামক যে জায়গাটা রয়েছে, ওই নান্দিনা বাজারে যেখানে নানা কাজ করতেন, ওখানে পরিচিত একটা ডাক্তার বসতেন। ওই ডাক্তারের বাড়িটা ওই বাজারের সাথেই আর কি। তো নানা ঝড় বৃষ্টি উপেক্ষা করে ডাক্তার ডেকে আনতে গেলেন। আর এই সবুজ মামা আস্তে আস্তে আরো নিস্তেজ হতে লাগলেন। বাড়িতে যারা ছিলেন সবাই তো দোয়া দুরুদ পড়তে লাগলেন। ওই সময় এই যে লিটন ভাইয়ের যিনি আম্মা, আর একজন যিনি ছিলেন সুমন মামা, ওনারাও তো জেগে গিয়েছিলেন। তো সবুজ মামার এই অবস্থা দেখে, মানে নিজের ভাইয়ের এই অবস্থা দেখে তো তারাও কান্নাকাটি শুরু করেছেন আর কি। কিন্তু ওনারা তো ছোট মানুষ, এগুলাতে আর কি বুঝবেন, কি উপকার করবেন, এছাড়া তো কোনো কিছু করার নাই। আধা ঘন্টার মধ্যেই নানা এই ডাক্তারকে ডেকে নিয়ে আসেন। তো এর মধ্যে কিন্তু বৃষ্টি অনেকটা কমে গেছে। তো ডাক্তার সাহেব, উনিও ভালো মানুষ ছিলেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে উনি রুগী দেখতে চলে যেতেন। তো ডাক্তার সাহেব এই সবুজ মামাকে দেখেন, সবুজ মামার নাড়ি পরীক্ষা করেন। উনি বেশ বিমর্ষ মুখে, মানে বিমর্ষতা ওনার চোখে মুখে ফুটে ওঠে, এবং এই অবস্থায় উনি বলে ওঠেন, আমার মনে হয় না ওকে আর বাঁচানো সম্ভব হবে। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ যদি চান তাহলে সবুজ বেঁচে যাবে। এখন আর কোনো কিছু করার আছে বলে আমি জানি না। সবচেয়ে ভালো হয় যদি হসপিটালে নিয়ে যান। কিন্তু ওই অবস্থায় আসলে ঝড় বৃষ্টি তখন কমে আসলো, বৃষ্টি পড়ছিল, এমন অবস্থায় হসপিটালে নেওয়াটাও বেশ কঠিন ছিল। তো ডাক্তার সাহেব কিছু ওষুধ দিয়ে বের হয়েছেন। নানা ডাক্তার সাহেবকে এগিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন মাত্র, তখনই এই সবুজ মামার খিঁচুনি শুরু হয়ে যায়। এমন খিঁচুনি, মনে হচ্ছে ওর শরীরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, ভেঙে চুরে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই সবুজ মামা মৃত্যুর কোলে ঢলে পড়েন। চোখের সামনে সন্তানের মৃত্যু কে সহ্য করতে পারে? কেউ পারে না। আর হঠাৎ করে এই সমস্যাটা হওয়ার কারণে ওই যে সাজু মামা যিনি ছিলেন কবিরাজ, তাকে ডাকাটাও সম্ভব হয়নি। পরের দিন সাজু মামাকে খবর দেওয়া হয়, উনিও আসেন। সবুজ মামার দাফন কাফন সম্পন্ন হয়। তো সাজু মামা পরবর্তীতে বলেন যে আমাকে তোমরা একটা ঘরে রাখো, আর তোমরা অন্য ঘরে চলে যাও, কেউ ভুলেও এই ঘরের দিকে আসবে না, আর প্রয়োজন ছাড়া বাইরেও বের হবে না। ওনারা ওই রাত্রে ঘরেই ছিলেন।
সন্তান হারানোর বেদনা, শরীরে ক্লান্তি, সব কিছু নিয়ে একটা সময় ঘুমে চোখ লেগে আসে। রাতে যে কি হয়েছিল কেউ কিছু বুঝতে পারেননি। সকালবেলা সাজু মামাকে ওই ঘরে খুঁজতে গিয়ে দেখা যায় সাজু মামা ঘরে নেই। তো সাজু মামা ঘরে নেই, সাজু মামার কোনো বিপদ আপদ হলো না তো? এই কারণে এই লিটন ভাইয়ের নানা উনি আবার সাজু মামার বাড়িতে গিয়েছেন। যাওয়ার পর দেখা যাচ্ছে যে সাজু মামা বাড়িতেই আছেন। নানা জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার, কিছু না জানায় চলে আসলেন? তখন উনি বললেন যে কিছু না জানায় আসতে হবে, এইটাই এই তদবিরের একটা বিশেষত্ব ছিল। আর যা করার দরকার করে দিয়ে আসছি, আল্লাহর রহমতে আশা করি আর বড় ধরনের কোনো বিপদ আপদ হবে না। খুব ভয়ঙ্কর একটা কিছু ছিল, ওইটার ব্যবস্থা করে আসছি। এখন কি ব্যবস্থা করেছেন এই বিষয়ে তেমন কিছু বলেন নাই, তবে উনি পরামর্শ দিয়েছিলেন যে তোমরা এই জায়গা জমি বিক্রি টিক্রি করে অন্য আর একটা জায়গায় চলে যাও, এটাই মনে হয় ভালো হবে। তখন ওই জায়গা জমি ওখানে যেগুলো ছিল সেগুলো বিক্রি করে অন্য জায়গা চলে আসেন। তো আলহামদুলিল্লাহ এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। নানি কিন্তু এখনও জীবিত আছেন। লিটন আকন্দ ভাই তার নানির জন্য দোয়া চেয়েছেন, অবশ্যই আমরা দোয়া করব। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘায়ু দান করুন, সুস্থ রাখুন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। সাজু মামা উনি কিন্তু এই লিটন ভাইয়ের নানিকে ভয়ঙ্কর এক বিপদের হাত থেকে তার ওসিলায় আল্লাহ তাআলা কিন্তু রক্ষা করেছিলেন। উনি অনেক কথাই বলেন নাই, যে কিভাবে কি এসেছিল, তারপর সবুজ মামা কিভাবে মারা গেলেন, অনেক বিষয় কিন্তু উনি আসলে বলেন নাই, কারণ বললে একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে। তবে আমরা এতটুকু বুঝতে পারি নিশ্চয়ই কোনো ভয়ানক কোনো কিছুর খপ্পরে পড়েছিলেন। আর সন্ধ্যার দিকে কখনোই এলোমেলো ঘোরাফেরা করা উচিত নয়, বিশেষ করে বাঁশঝাড়, ঝোপ জঙ্গল, পুকুর পাড়, এই জায়গাগুলোতে বাচ্চাদের যাওয়া উচিত নয়, মহিলাদের যাওয়া উচিত নয়, অন্যান্য লোকদেরও যাওয়া উচিত নয়। একান্ত প্রয়োজনে যদি যেতেই হয় অবশ্যই দোয়া দূরত পরে শরীরটা বন্ধ করে যেতে হবে। হাদিসেও কিন্তু আছে এই সময়গুলোতে জিনেরা চলাফেরা করে, তখন কিন্তু ওরা মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে। এটারই হয়তোবা কোনো বহিঃপ্রকাশ হয়েছিল। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স 113তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মাশরাফি। উনি বর্তমানে কাতারের একটি কফি শপে বারিস্তা পোস্টে কাজ করছেন। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলায়। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন এই ঘটনাটি ঘটেছিল 2018 সালের দিকে। আর উনি নিজেই এই ঘটনার একজন প্রত্যক্ষ সাক্ষী, এবং ঘটনার শুরু একরকম বলা যায় শুরু থেকে শেষ পর্যন্ত উনি নিজেই এটা প্রত্যক্ষ করেছিলেন। আর যার সাথে ঘটনাটি ঘটেছিল এই মাশরাফি ভাইয়ের খুব কাছের এক বন্ধু, তার নাম হচ্ছে ইভান। আর ইভানের মূল বাড়ি হলো মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়। এই ইভানের বাবা ওই 2500-এর একটি ব্যাংকে চাকরি করতেন। এই চাকরির সুবাদেই এখানে দীর্ঘ সময় ধরে ছিল। একই সাথে লেখাপড়া, মানে এই যে মাশরাফি ভাই এবং ইভানের একই সাথে স্কুল এবং কলেজের লেখাপড়াটা ছিল আর কি, খুব কাছের বন্ধু ছিল। তো ওনারা এইচএসসি পরীক্ষা শেষ করেছেন 2 মাস হবে আর কি। তো একদিন হঠাৎ উনি বিকালের দিকে ইভানকে কল করেছেন যে বের হয় একটু আড্ডা দিব। কিন্তু কল করার পর ফোনটা কিন্তু ইভান রিসিভ করেন নাই, রিসিভ করেছিল ইভানের বাবা। ইভানের বাবা রিসিভ করে বললেন যে বাবা রে, ইভানের অবস্থা ভালো না, ওকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি। তখন এই যে মাশরাফি ভাই উনি চিন্তা করেছেন যে কি ব্যাপার, কি হলো হঠাৎ করে, ইভানের তো সুস্থই ছিল। তখন ইভানের বাবা বলে তুমি বাবা হসপিটালে আসো, বিস্তারিত কথা পরে হবে। তো ফোন কেটে দিয়ে দ্রুত 2500-এর যে হসপিটালটা রয়েছে উপজেলা হসপিটাল, সেখানে যান। যাওয়ার পর দেখা গেল ইভান অচেতন অবস্থায় আছে। তো ইভানের বাবার কাছে জিজ্ঞেস করার পর উনি বলেন যে ইভান নাকি ওয়াশরুমে গিয়েছিল, অনেকক্ষণ হয়ে গেছে, বের হচ্ছে না। তো ওয়াশরুমের দরজাটা ধাক্কানো হয়, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তো এরপর ওটা তো অটোলক দরজা ছিল, ওই দরজার একটা চাবি ছিল, ওই দরজার তার চাবি দিয়ে খোলার পর দেখা যায় যে ইভান ওয়াশরুমে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে আছে, মানে ওয়াশরুমের ফ্লোরে পড়ে আছে।
এরপরই তাকে তুলে হসপিটালে নিয়ে আসা হয়েছে। তো হসপিটালের যিনি ডাক্তার ছিলেন, ইভানকে দেখেন তিনি, ওনার চেষ্টা করেছেন, কিন্তু ইভানের জ্ঞান কোনোভাবেই ফেরানো যাচ্ছিল না। আর এই কারণে ওখানকার ডক্টররা তারা ইভানকে ঢাকার কোনো একটা ভালো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রেফার করেন। তখন দ্রুত ওখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, তাকে অ্যাডমিট করানো হয়। এর একদিন পর ইভানের জ্ঞান ফিরেছে, কিন্তু পুরো শরীর প্যারালাইজড, দাঁতে দাঁত লাগানো, শুধু তাকিয়ে থাকে, কোনো কথাও বলতে পারে না। হালকা করে শ্বাস নেয়, মানে তার চোখের পলক ফেলা এবং শ্বাস নেওয়ার কারণে তার পেট এবং বুকের ওঠানামা দেখলে বোঝা যায় যে ইভান বেঁচে আছে। এছাড়া শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সে নাড়াতে পারে না। ঢাকা মেডিকেলেরও অনেক বড় বড় ডাক্তার, প্রফেসর লেভেলের অনেক ডাক্তারও কিন্তু দেখেছে, অনেক টেস্ট করেছে, কিন্তু না, কোনো সমস্যা তারা বের করতে পারছিল না। কিছু অসুখ আছে এরকম যে প্যারালাইজড হয়ে যায়, খুব জটিল কিছু রোগ রয়েছে যেটার ফলশ্রুতিতে এরকম হতে পারে, কিন্তু ওই ধরনের রোগেরও কোনো সিমটম পাওয়া যাচ্ছিল না। পরীক্ষা নিরীক্ষা কিন্তু অনেক করা হয়েছিল, কোনোভাবেই বোঝা যাচ্ছিল না আসলে সমস্যাটা কি। যখন ওনারা কোনোভাবেই এই রোগটা বের করতে পারছিলেন না, তখন ডাক্তাররা বলে দিলেন যে এর ট্রিটমেন্ট ঢাকা মেডিকেলেও হবে না, তাকে যেন বাড়ি নিয়ে যাওয়া হয়। এরপর তাকে নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়াতে চলে আসা হয়। আর এই যে মাশরাফি ভাই, উনি এই যে শুরু থেকে এই 2500 হসপিটালে নেওয়া থেকে শুরু করে নিয়ে ঢাকা মেডিকেল এবং মানিকগঞ্জ সব জায়গাতে উনি গিয়েছেন, এবং মানিকগঞ্জেও ইভানের সাথে উনি দীর্ঘ সময় ছিলেন। তো ওনার থাকাকালীন কি অভিজ্ঞতাগুলো হয়েছে চলুন শুনে আসি। তো মানিকগঞ্জে যখন নিয়ে আসা হয়, তখন আনার একদিন পরে এই ইভানের দাদা একজন কবিরাজ নিয়ে আসেন বাড়িতে। কবিরাজ ইভানকে দেখেন, রিচুয়াল করেন, রুকিয়া করেন, চেষ্টা করেন কোনো জিন পরি রিলেটেড সমস্যা আছে কিনা, কিন্তু না, অনেক চেষ্টা করার পরও কবিরাজ কিছুই ধরতে পারেন না, কোনো লাভ হয় না। এভাবে কাটছে দিন, কত কবিরাজ আসে চলে যায়, কিন্তু ফলাফল একই। মনে হচ্ছে এটা কবিরাজ রিলেটেড কোনো সমস্যাই না। আবার ডাক্তাররাও কোনো রোগ ধরতে পারছেন না। কবিরাজ অনেকেই আসেন, রুকিয়া করেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া হয় না। ইভান একদম একটা জীবন মৃত অবস্থায় পড়ে থাকে, শুধু তাকিয়ে থাকে, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ে। সে চোখের এই পানি দ্বারাই তার কষ্টটা বোঝানোর চেষ্টা করে সকলকে। সকলে তার এই কষ্ট দেখে তারাও কাঁদতে থাকে, কিন্তু কে জানে এই সমস্যার সমাধান কোথায়। অনেক কষ্ট করে তার এই দাঁতের মাঝখানটা ফাঁকা করে চামচ দিয়ে লিকুইড খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করা হতো। ওই সময়ে একজন ধরে রাখতো আর অন্যজন তাকে মুখে তরল খাবার খাওয়াতেন। আর এই কাজটা ইভানের দেখাশোনার বড় একটা কাজ কিন্তু এই যে মাশরাফি ভাই নিজেই করেছিলেন। একজন পরিবারের সদস্যের মতো এবং ইভানের ভাইয়ের মতো পুরো কাজটা উনি নিজের হাতে করতেন। এভাবেই চলে যায় 3 সপ্তাহ। ইভানের কোনো উন্নতি হচ্ছে না। বন্ধুর এই বিপদে উনিও চলে আসতে পারছিলেন না, কারণ কাছের বন্ধু সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে। ইভান কথা বলতে না পারলেও সে বুঝতে পারতো তার বন্ধু তার জন্য করছে, শুধু অঝোর ধারায় চোখের পানি ফেলতো। আর তার চোখের পানি দেখে মাশরাফি ভাইও ওখান থেকে এক চুলো অন্য জায়গায় যাওয়ার কোনো চিন্তাই করতে পারতেন না। এভাবেই চলছিল দিন। 3 সপ্তাহ তো হয়ে যায়, সকলে মিলে প্রচণ্ড পেরেশানিতে আছেন। 3 সপ্তাহ পর একদিন সকালবেলা ইভানের বড় চাচা এসে একজন কবিরাজের খোঁজ দেন। ওই কবিরাজ নাকি কারো বাসায় গিয়ে রুগী দেখেন না, কবিরাজের বাড়িতেই নিয়ে যেতে হবে। তাই ওই দিনই ওরা একটা গাড়ি ঠিক করে ইভানকে নিয়ে ওই কবিরাজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। যখন ওই কবিরাজের বাড়ির গেটে, মানে গেটের কাছাকাছি এসেছেন ওই গাড়িটা নিয়ে, তখন হয় কি ইভান অনেক জোরে জোরে শ্বাস নিতে থাকে। এই 3 সপ্তাহ বা 1 মাসের কাছাকাছি সময় এটাই প্রথম ইভান জোরে জোরে শ্বাস নিচ্ছে। ওর হঠাৎ এমন পরিবর্তন দেখে সকলের মনে একটু আশার আলো জাগতে থাকে।
আর হঠাৎ এরকম দ্রুত শ্বাস নেওয়াটা এটা একটা অশুভ লক্ষণও হতে পারে। অনেক সময় শেষ নিঃশ্বাস বের হওয়ার আগে এরকম শ্বাসকষ্ট উঠে যায়, এটাও কিন্তু কয়েকজন চিন্তা করেছিলেন। দ্রুত ইভানকে গাড়ি থেকে নামানো হয়, কবিরাজের ঘরে নিয়ে যাওয়া হয়। কবিরাজ এসে ইভানকে দেখে মানে বিমর্ষ বা একটু চিন্তিত হওয়ার পরিবর্তে উনি মুচকি হাসেন। ওনার হাসি দেখার পর উপস্থিত সকলে একটু আশার আলো দেখতে পান। তো ইভানের কপালে উনি হাত দেন, হাত দিয়ে কিছু পড়েন। এরপর ইভানের গলায় হাত দিয়ে কিছু পড়েন। এরপর ইভানকে উনি একটা ফু দেন। অদ্ভুত ব্যাপার, ফু দেওয়ার সাথে সাথে ইভান কাশি দেওয়া শুরু করেছে। যেই ছেলেটা নিঃশ্বাস নেওয়া ছাড়া হাঁচি কাশি কিছুই করতে পারতো না, ইভান কাশি দেওয়া শুরু করেছে। হঠাৎ করে ইভান বমি করা শুরু করে এবং বমি করার পরে অচেতন হয়ে যায়। বমি করার সময় তার শরীরটা কিন্তু নড়ে উঠছিল, তার মানে হচ্ছে তার শরীরে কোনো একটা অনুভূতি আবার হয়তো বা ফেরত আসছে। আমরা বমি করার সময় সমস্ত শরীর কিন্তু নড়ে ওঠে, কুকড়িয়ে ওঠে, এরকম কিছুটা হয়েছিল আর কি। আর এটা দেখেই পরিবারের সদস্যরা আরও একটু আশার আলো দেখতে পান এবং আল্লাহকে ডাকতে থাকেন। তো কবিরাজ বলেন যে দ্রুত ঘরে নিয়ে আসো, ওকে বিছানায় শোয়াও। আর উনি এই কথা বলার পর আর একটা রুমে গিয়ে ওনার একটি ব্যাগ নিয়ে আসেন এবং ব্যাগ থেকে একটা কোরআন শরীফ বের করেন এবং এক বাটি সরিষার তেল সামনে নিয়ে ইভানের পাশে বসে কোরআন থেকে বিভিন্ন সূরার বিভিন্ন অংশ পড়ছেন আর ইভানের শরীরে ফু দিচ্ছেন, আবার তেলেও ফু দিচ্ছেন এবং ওই তেলটা ইভানের শরীরে মাখছেন উনি। কিছুক্ষণের মধ্যে ইভান দাঁত শিরশির করতে করতে জোরে জোরে শ্বাস নিতে নিতে হঠাৎ করে কথা বলে ওঠে। প্রায় 1 মাস পর সর্বপ্রথম ইভানের মুখে কোনো শব্দ ফুটে ওঠে, তাও অর্থবোধক কোনো শব্দ। ইভান বলে ওঠে, এই কবিরাজ ছেড়ে দে, ছেড়ে দে বলছি, তুই কিন্তু আমাকে চিনিস না, তুই আমার কিচ্ছুটা করতে পারবি না। ইভানের মুখে কথা শুনে সকলে ভয় পেয়েছিলেন, এটা সত্য, তবে ভয়ের থেকে সকলে বেশি খুশি হয়েছিলেন, কারণ এতদিন পর ইভান কথা বলতে পারছে, তার মানে তার কথা বলার শক্তি রয়েছে। ইভানের এই ধরনের কথা শোনার পর কবিরাজ ইভানকে জিজ্ঞেস করে, তুই কে, কেন এই ছেলেকে এভাবে কষ্ট দিচ্ছিস, বল তাড়াতাড়ি। তখন ইভানের কণ্ঠে ওই অশরীরীটা বলে ওঠে, আমি কিছুই বলবো না, তুই আমার কিছুই করতে পারবি না, তোর মতো কত কবিরাজ হাকিম আমাকে দেখেছে, কখনোই কিছু করতে পারে নাই। এই বলে ইভান আবারও জ্ঞান হারায়। তখন কবিরাজ সকলকে বলেন যে ইভানকে খুবই দুষ্টু একটা জিন ভর করেছে, কিন্তু এটা যে কি জিনিস, কোথা থেকে এসেছে এটা আমি এখনো বুঝতে পারছি না, আমার একটু সময় লাগবে। এটা বলার পর এই কবিরাজ ইভানের জন্য পানি পড়া দেন এবং উনি বলে দেন যে এইটা ইভানকে খাওয়াতে হবে, আর একটু পর ওর জ্ঞান ফিরবে, আর জ্ঞান ফেরার পর ও কথা বলতে পারবে। আর আমি কারো বাড়িতে যাই না, কিন্তু এই ছেলেটার অবস্থা খুব শোচনীয়, একটা তরুণ একটা ছেলে, আমি যদি এখন ওর চিকিৎসা না করি ওর বেঁচে থাকার আর উপায় থাকবে না, এই জন্য আমি আপনাদের বাড়িতে যাব, ওকে বাড়িতে নিয়ে যান, আমি আগামীকাল ইনশাল্লাহ আপনার বাড়িতে আসব। তো এরপর ইভানকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসা কিছুক্ষণ পরে ইভানের জ্ঞান ফেরে, কিন্তু কথা বলতে পারছে না, আবার তার দাঁতে দাঁত লেগে আছে, শুধু তাকিয়ে থাকে, আবার ওই আগের অবস্থা আর কি। এরপর কবিরাজের দেওয়া পানিটা তাকে খাওয়ানো হয়। এভাবে ওই দিনটা শেষ হয়ে যায়, রাত চলে আসে। পরের দিন আবার আগের মতো ইভানকে খাবার খাওয়ানো হয়। খাবার শেষে কবিরাজের দেওয়া পানিটা আবারও খাওয়ানো হয়। ওই সময়ে এই যে মাশরাফি ভাই ইভানের পাশেই উনি শুয়েছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ করে ইভান আবার দাঁত শিরশির করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এটা দেখে উনি ভয়ে পাশের রুম থেকে ইভানের মা বাবাকে ডেকে আনেন। তো ইভানের রুমে যখন তারা আসেন তখন ইভান বলে ওঠে, এই আমারে কালকে কই নিয়ে গেছিলি, লাভ নাই লাভ নাই, কোনো কবিরাজ আমাকে কিছুই করতে পারবে না, এই বলে জোরে জোরে হাসতে থাকে। আর এরপর বলতে শুরু করে, এই আমারে পান দে, পান দে তাড়াতাড়ি। ইভানের দাদা কিন্তু আবার পান খেতেন।
তাই তার কাছেই পানের একটা বাটি সবসময় থাকে, একটা বক্স থাকে। তখন ওখান থেকে একটা পান বানিয়ে ইভানকে দেয়া হলো। ইভান এটা এক হাতে নিয়ে খাওয়া শুরু করলো, অথচ সে কিন্তু কিছুক্ষণ আগে নড়াচড়া করতে পারছিল না। ইভান পান খাচ্ছে আর হাসছে। ইভান কিন্তু তখন বসেছিল, কিন্তু দাঁড়াতে পারছিল না। সে তার একটা হাত নাড়াচ্ছিল আর একটা পা নাড়াতে পারছিল, কিন্তু আর একটা পা নাড়াতে পারছিল না। এইভাবে সে একটা পান শেষ করে বলছে, এই আবার পান দে। ওই পানটাও খাই, বলে আবার পান দে। এভাবে ওই তার দাদার পানের যে বাটি, সেখান থেকে সবগুলো পান মোটামুটি খেয়ে ফেলে। তারপর পানের যে মশলাগুলো আছে সেগুলোও সে খাচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর ইভান আবার বলে ওঠে, আমাকে কেউ কিচ্ছু করতে পারবি না, আমার ইচ্ছা হলে আমি চলে যাব, তবে ওকে শাস্তি দিয়েই যাব। এই বলে ইভান আবার জ্ঞান হারায়। এরপর পানি টানি ছিটা দিয়ে ইভানের জ্ঞান যখন আবার ফেরত আনা হয় আল্লাহর রহমতে, জ্ঞান ফেরত আনার পরই ইভান আবার বমি করতে শুরু করে। তবে এইবার প্রথমবারের মতো সে স্বাভাবিকভাবে কথা বলছে, আমার মুখ এমন লাগছে কেন, আমার মুখের ভিতরে কি, এই বলে সে থুতু ফেলে। দেখা যাচ্ছে যে তার থুতু থেকে ওই পানের বিভিন্ন অংশ বের হয়ে এসেছে, মানে থুতুর মধ্যে এটা রয়েছে। এটা দেখার পর ইভান বলে, আরে আমাকে পান খাওয়া লোকে, আমি তো পান খাই না, আর আমার কি হয়েছে, আমি উঠতে পারছি না কেন, আমার এক হাত আমি নাড়াতে পারছি না কেন, এক পা নাড়াতে পারছি না কেন, আর আমি এখানে কেন, আমি তো 2500-এর বাসায় ছিলাম। অথচ একটা মাস পার হয়ে গেছে, ইভান কিছুই মনে করতে পারছে না যে একটা মাসে ওর সাথে কি হয়েছিল। ওর কোনো সেন্সই নাই। ইভান বিশ্বাসই করতে পারছিল না যে এই এক মাসে এই ধরনের ঘটনা ঘটেছে। একথা শোনার পর সে তো কাঁদতে শুরু করে যে হঠাৎ করে কি এমন হলো। ও কিছুই বলতে পারে না। ও আশ্রমে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, এরপরে ওর কিছু মনে নাই, কি কিছু দেখেছে না কি হয়েছে কিচ্ছু বলা যায় না। তো ওই রাতটা কেটে যায়। সকাল হয়, কবিরাজ আসে। ইভানদের বাড়িতে এসে ইভানকে নিয়ে উনি বসেছেন, তার রুমে বসে রুকিয়া শুরু করেছেন। তো রুকিয়ার এক পর্যায়ে স্বাভাবিক ইভান যেন এক ভয়ানক ইভান হয়ে যায়। হঠাৎ করে কবিরাজকে তেড়ে মারতে আসে। সে এক পায়ে লাফিয়ে লাফিয়ে আসছিল, এক হাত দিয়ে সে মারতে আসে আর বলে, এই থাম বলছি কবিরাজ, থাম। আমরা চারজন, আমরা বলতে এই যে আমাদের মাশরাফি ভাই, ওনারা চারজন মিলে ইভানকে ধরে রেখেছেন, কিন্তু কোনোভাবেই তাকে ধরে রাখা যাচ্ছে না, ওর এত শক্তি। এরপর আরো দুজন এসেছে, প্রাপ্তবয়স্ক মানুষ দুজন, 6 জন মানুষ মিলে তাকে কোনোভাবে ধরে রাখা যাচ্ছে না। অথচ যার একটা পা প্যারালাইজড, এক হাত প্যারালাইজড, তাকে ধরে ওঠানো লাগে, বসানো লাগে, অথচ তাকে 6 জন মিলে ধরে রাখা যাচ্ছে না। এদিকে কবিরাজ কিন্তু রুকিয়া চালিয়েই যাচ্ছিলেন। একটা সময় ইভান একটু নিস্তেজ হয়ে যান আর কবিরাজকে বলেন যে, এই থাম বলছি, থাম, আমি তোকে বলবো আমি কোত্থেকে আসছি। তখন কবিরাজ বলে, তুই কোত্থেকে আসছিস, কিভাবে আসছিস তা আমার জানা হয়ে গেছে, এখন তুই আমাকে বল যে তুই কেন এই ছেলেটাকে ভর করলি। তখন ইভানের কণ্ঠে ওই জিনিসটা বলে ওঠে, আমার একটা মাত্র পা, আমার হাতও একটা, আমার বয়স 830 বছর, আমি থাকি ওই 2500-এরই একটা কড়ই গাছে। এই ছেলেটা আমার শরীরটা অপবিত্র করেছে, তাই আমি ওকে শাস্তি দিচ্ছি। তখন কবিরাজ বলে, সে তো তোকে দেখে নাই রে, সে তো ভুলে করেছে, আর তার জন্য তাকে এরকম শাস্তি দিচ্ছিস, তার শরীরটা প্যারালাইজড করে দিলি, এটা কি কোনো শাস্তির ধরন হলো? তাকে তুই অন্য শাস্তি দিতে পারতি, যেহেতু দিয়ে ফেলেছিস যথেষ্ট হয়েছে, আর এটা করা যাবে না, যথেষ্ট করেছিস তুই এক্ষুনি এখান থেকে বিদায় হবি। তখন ওই জিনিসটা ইভানের কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে আমি যাব, একটা গরু দিবি, গরুটা 3 রাস্তার মোড়ে রাতের বেলা বা সন্ধ্যার দিকে ছেড়ে দিয়ে আসবি, এটাই হচ্ছে আমার চাওয়া। ইভানের বাবা কিন্তু সাথে সাথে রাজি হয়ে যায়, এবং সত্যি পরের দিনই উনি একটি গরু কিনে সন্ধ্যার পরে একটি 3 রাস্তার মোড়ে ছেড়ে দিয়ে আসেন। এরপরে কিন্তু ইভান সুস্থ হয়ে গিয়েছিল। আর ওই দিন কবিরাজের সাথে কথা বলার পর ইভান কথাবার্তা শেষ করার পর অজ্ঞান হয়ে যায়, তার মানে ওই জিনিসটা ইভানকে ছেড়ে চলে যায়। তবে পরের দিনও কিন্তু ইভানের শরীরে দুর্বলতা ছিল, এক হাত এক পা নাড়াতে পারছিল না। তবে ওই গরুটা যেদিন দেয়া হয়
তারপরের দিন থেকে ইভান আস্তে আস্তে তার অন্য হাত অন্য পা নাড়াচাড়া শুরু করে। আস্তে আস্তে ইভানের অন্য হাত পায়ে শক্তি ফেরত আসে। আল্লাহর রহমতে ইভান পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। ইভান 1 মাস 12 দিন অসুস্থ ছিল। 1 মাস 12 দিন পর ইভান পরিপূর্ণ সুস্থ হয়। আর এই 1 মাস 12 দিন পর এই মাশরাফি ভাই 2500-এ, মানে নারায়ণগঞ্জের 2500-এ ওনার বাড়িতে ফেরত আসেন। পুরো সময়টাই উনি ওনার বন্ধুর সাথে ছিলেন, বন্ধুর সেবা যত্ন করেছেন এবং উনি নিজে প্রত্যক্ষ করেছেন যে কি হয়েছিল, কিভাবে ভয়ানক একটা পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা ইভানকে মুক্তিদান করেছিলেন। প্রিয় লিসেনার্স, বিভিন্ন ঘটনাতে বলে থাকি যে হাদিসে রয়েছে যে বিভিন্ন গাছের নিচে, ফলদার ছায়াদার গাছের নিচে আমরা যেন ময়লা না ফেলি, অপবিত্র না করি। এটা কিন্তু সব সময় বলা হয়, হাদিসে আছে। এবং এই জিনিসটা যেই ব্যতিক্রম করবে, যেই কাজ করবে, অনেক ঘটনার মূল যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু এই জায়গা থেকে শুরু হয়েছে। আপনারা যারা আমাদের ঘটনাগুলো শোনেন তারা অবশ্যই জানেন যে অসংখ্য ঘটনা কিন্তু এই সমস্ত কারণে শুরু হয়। সুতরাং আমরা এইগুলো মেনে চলার চেষ্টা করব। আপনারা ইভানের কথাটা চিন্তা করেন, কি ভয়ানক একটা পরিস্থিতি, সেটা কোমায় চলে গিয়েছিল। এই অবস্থা থেকে আল্লাহ তাআলা তাকে ফেরত নিয়ে এসেছেন। আর ডাক্তারি বিদ্যায় কিন্তু এই সমস্যাগুলো ধরা পড়ে না। আমার পরিচিত আমার একজন কলিগ, তার আপন ছোট ভাইয়ের সাথে ঘটনা ঘটেছিল। সেও ঠিক একই অবস্থায় চলে গিয়েছিল, কিন্তু ওই সমস্যাটা ছিল একটা জটিল দুরারোগ্য ব্যাধি। প্রতিদিন প্রায় 87,000 টাকার এক একটা করে ইনজেকশন দিতে হতো। টানা প্রায় 35 দিন এই ইনজেকশনটা দিতে হয়েছিল। এরপর আস্তে 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 সে সুস্থ স্বাভাবিক হয়েছিল। এটা কিন্তু প্যারানরমাল কোনো বিষয় ছিল না। মূলত সে একটি রাস্তা থেকে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস একটা দোকান থেকে কিনে খেয়েছিল। এই রাস্তা দিয়ে যাচ্ছে, একটা দোকান থেকে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কিনে খেয়েছে। এটা খাওয়ার পর তার পেটে সমস্যা হয়, তারপরে এই সমস্যা। এই জন্য হুটহাট করে কোনো খাবার কিনে খাওয়াটা উচিত না। ডাক্তাররা বলেছিলেন যে ওই ড্রিঙ্কসটা খাওয়ার ফলে ওর শরীরে সমস্যা হয়েছিল। এটা ওনারা এই রোগটা শনাক্ত করতে পেরেছিলেন এবং চিকিৎসা কিভাবে হবে সেটাও ওনারা বলেছিলেন। ঢাকা মেডিকেলে এই ছেলেটার ট্রিটমেন্ট হয়েছিল। এখন আল্লাহর রহমতে সে অনেকটাই সুস্থ, সে কোরআনে হাফেজ। তো আমার কলিগের আপন ছোট ভাই। তো দেখেন, এটা কিন্তু ডাক্তারি সমস্যা ছিল, যার কারণে আল্লাহর রহমতে ডাক্তাররা ধরতে পেরেছিলেন এবং সে আস্তে আস্তে আগের অবস্থায় ফেরত আসে। এখনও সে দুর্বল আছে, একটু টুকটাক খেলাধুলা করে, পরিপূর্ণভাবে এখনও সুস্থতা দিকে উনি যান নাই, তবে অনেকটাই ভালো আগের থেকে আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু জিন রিলেটেড ব্যাপার ছিল না, কিন্তু ইভানের ব্যাপারটা জিন রিলেটেড ছিল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে। ধন্যবাদ জানাচ্ছি মাশরাফি ভাইকে, একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, প্রবাসী জীবনে রয়েছেন এবং উনি ওনার বন্ধুর জন্য যেই অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা তার পরিশ্রমটাকে কবুল করেছেন।